তোরা যে যা বলিস ভাই, আমার বিদেশ যাওয়াই চাই। আমাদের লিপু ভাই বিকেএসপিতে যেতে চান না খুব বেশি। রমজান মাস, দূরত্ব, অনেক গরম, সকালে উঠতে হয়, নানা ধরনের নানা কিসিমের লিস্ট থাকে। প্লেয়াররা হার্ট অ্যাটাক করে অলমোস্ট মৃত্যুর দ্বার প্রান্তে, সিলেকশন প্যানেলের সদস্যরা আবার ওই খেলা দেখতে যেতে চান না। অথচ ঘরোয়া ক্রিকেট দেখেই কিন্তু জাতীয় দল সিলেক্টেড হবার কথা। তারা ওই ক্রিকেটটা দেখেন না, কিন্তু বিদেশে যখন বাংলাদেশ দল চলে যায় তখন ঠিকই হাজির প্রধান নির্বাচক। তোরা যে যা বলিস ভাই, আমার বিদেশ যাওয়া চাই, বিদেশ যেন সোনার হরিণ। এই হরিণ খুঁজতে গিয়ে এমন গুতো খেলো বাংলাদেশ হরিণের শিং দিয়ে, সাপ এসে যেন জিন ভর করলো এবং 5 রানে 7 উইকেট হারিয়ে যেভাবে নাস্তানাবুদ হলো বাংলাদেশ দলের সিলেকশন প্যানেল নিয়ে এবং তাদের যে তুগলকি কর্মকাণ্ড, এগুলো নিয়ে ব্যাখ্যা করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা শুনবেন এই আলোচনাটা, আমি রিকোয়েস্ট করবো। সিন্ডিকেটের জিম্মি ক্রিকেটাররা টিম নহে সব প্রেম টুরে, কেস পেতে যায় না বিদেশে হাজির। এইসব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বিকেএসপিতে খেলা দেখতে কখনো যায় না। যখন বিদেশে খেলা হয় তখন ঠিকই তারা যায়, তারা ঠিকই হাজির হয়ে যায়। বাংলাদেশের অবস্থা কি দেখছেন? গতকালকে খেলার 5 রানের মধ্যে 7টি উইকেট পড়ে গেল। একটা টিমের মধ্যে 15 জন সদস্য, তার মধ্যে 5টাই ওপেনিং নিয়ে গেছে। আর 5টা ওপেনিং ব্যাটসম্যান থাকলে টিমের কি অবস্থা হবে আপনারা বুঝতেই পারছেন। আমাদের বোলার যারা আছে তারা অনেক ভালো করছেন, এ নিয়ে কোনো কথা নেই। খেলার সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের আলোচনা করা হবে। অবশ্যই রিয়াসাদুজ্জামান ভাইয়ের মুখ থেকে গতকালকের ম্যাচের খুঁটিনাটি বিষয় অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়ি, একটি লাইক দিয়ে আমরা সেই ভিডিওটি দেখে আসি। চলুন। তোরা যে যা বলিস ভাই, আমার বিদেশ যাওয়াই চাই। আমাদের লিপু ভাই বিকেএসপিতে যেতে চান না খুব বেশি। রমজান মাস, দূরত্ব, অনেক গরম, সকালে উঠতে হয়, নানা ধরনের নানা কিসিমের লিস্ট থাকে। প্লেয়াররা হার্ট অ্যাটাক করে অলমোস্ট মৃত্যুর দ্বার প্রান্তে, সিলেকশন প্যানেলের সদস্যরা আবার ওই খেলা দেখতে যেতে চান না। অথচ ঘরোয়া ক্রিকেট দেখেই কিন্তু জাতীয় দল সিলেক্টেড হবার কথা। তারা ওই ক্রিকেটটা দেখেন না, কিন্তু বিদেশে যখন বাংলাদেশ দল চলে যায় তখন ঠিকই হাজির প্রধান নির্বাচক। তোরা যে যা বলিস ভাই, আমার বিদেশ যাওয়া চাই, বিদেশ যেন সোনার হরিণ। এই হরিণ খুঁজতে গিয়ে এমন গুতো খেলো বাংলাদেশ হরিণের শিং দিয়ে, সাপ এসে যেন জিন ভর করলো এবং 5 রানে 7 উইকেট হারিয়ে যেভাবে নাস্তানাবুদ হলো বাংলাদেশ দলের সিলেকশন প্যানেল নিয়ে এবং তাদের যে তুগলকি কর্মকাণ্ড, এগুলো নিয়ে ব্যাখ্যা করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা শুনবেন এই আলোচনাটা, আমি রিকোয়েস্ট করবো। দেখুন, বাংলাদেশের যে দলটা এখানে খেলতে এসেছি, কতটা এটা নিয়ে ফাইজলামি চলেছে, সার্কাস চলেছে, দায়হীন ভাবে অনেকটা কর্মকাণ্ড চালিয়েছে সিলেকশন প্যানেল, যে এখানটা অন্তত 5 জন ব্যাটার রয়েছে যারা ওপেনিং পজিশনের জন্য যোগ্য। মিডল অর্ডারটা ফাঁকা। বিকেএসপি যেমন অনেক সময় সিলেকশন প্যানেল শূন্য থাকে, সিলেক্টর শূন্য থাকে, ফাঁকা থাকে, ঠিক ওরকমটা আমাদের মিডল অর্ডারটা হচ্ছে ফোকলা করে রেখে 5 জন ওপেনার এখানে নিয়ে আসা হয়েছে। পারভেজ হোসেন ইমন ওপেনার, তানজিদ হাসান তামিম ওপেনার, লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান। আমি যদি খেয়াল করে দেখি, নাজমুল হোসেন শান্ত তিনিও যখন ওপেন করেছিলেন কিছুদিন আগেও, ওখানটাও 50+ ইনিংস খেলেছিলেন। আমাদের নাইম শেখ ওপেনার। 5টা ওপেনারকে নিয়ে আসা হয়েছে। 5টা ওপেনার ওপেনিং পজিশনে খেলার মতো 5 জন ক্রিকেটার ক্যান্ডিডেট রয়েছে, বাট মিডল অর্ডারে কেউ নেই। কেউ নেই তো নেই, এত বাজে অবস্থা। মিডল অর্ডারে মেকশিফট নাম্বার 4 বানানো হয়েছে লিটন কুমার দাসকে। লিটন কুমার দাস নাম্বার 4 হয়ে গেছেন এবং হাসপাস করতে করতে আরো একটা শূন্য মেরে আউট হয়ে গেছেন। এবার দেখুন, এটা তো একটা অ্যাঙ্গেল বললাম, সেকেন্ড অ্যাঙ্গেলটা দেখেন। এই লিটন কুমার দাস যদি রিকানেক্ট করি, লিটন কুমার দাস সবশেষ বাংলাদেশ যেই অ্যাসাইনমেন্টে ছিল 50 ওভার্স ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না, রাইট? তো একজন ক্রিকেটার আসলে কোথা থেকে দলে ঢুকবেন? যদি না থাকেন, বাদ পড়ে যান, নিশ্চয়ই ডোমেস্টিকে পারফর্ম করে, রাইট? ডেফিনেটলি রাইট। ডোমেস্টিকে লিটন কুমার দাসের কোনো পারফরমেন্স নেই, ইনফ্যাক্ট তিনি ওভাবে খেলেনই নেই। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তীতে বাংলাদেশের নেক্সট অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা ট্যুরের ওয়ানডে দলে ঢুকে গেলেন। কেন ঢুকে গেলেন? লিপু সাহেবের ব্যাখ্যা হচ্ছে তিনি টি-20 ক্যাপ্টেন, তার খেলার মধ্যে রাখাটা গুরুত্বপূর্ণ, এই কারণে তাকে টি-20 ক্যাপ্টেনকে খেলার মধ্যে রাখার জন্য ওয়ানডে দলে তিনি সুযোগ করে দিলেন এবং তাকে খেলাচ্ছেন, তিনি 0 করে আউট হয়ে যাচ্ছেন। এরকম মস্করা, এরকম ফাইজলামো, এরকম ধরনের জোক, ছোট বাচ্চারা বলে কিডিং, কেউ বলে প্রাঙ্ক হইতে পারে ভাই? বাংলাদেশ দলটা যেন প্রাঙ্কের প্রাণকেন্দ্র পরিণত হয়েছে, ভাবা যায়। মুমিনুল সৌরভ সঙ্গে আমি একটা কথা বলেছি যে তিনি তো খেলেনই না টেস্ট ছাড়া। তাহলে বাংলাদেশের যদি টেস্টের আগে ওয়ানডে সিরিজ হয়, মুমিনুল যেহেতু টেস্টে খেলবেন, তাকে ওয়ানডেতে খেলা দিবেন আপনারা? দিবেন না। এই যে পক্ষপাত ভিত্তিক দৃষ্টিভঙ্গি, একজন ক্রিকেটারকে খেলাতে হবে, ওই ক্রিকেটার কোরামের ক্রিকেটার, একটা বিশাল সিন্ডিকেট তাকে খেলানোর জন্যই এখানটায় যেন বৈশা আছে, এটা বাকিদেরকে কি মেসেজ দেয় ভাই? আপনারা অনেকে বলেন যে আমি হচ্ছে লিটন কুমার দাস হিন্দু, তাই আমি দেখতে পারি না, এরকম বক্তব্য মন্তব্য পেয়েছি। এবার আসুন আরেকজন আমাদের ক্রিকেটার সম্পর্কে, তার সম্পর্কে একটু আলোচনাটা করি। সেই পার্টিকুলার ক্রিকেটার, যেই ক্রিকেটার আলটিমেটলি পারফর্ম করার পর বাদ পড়েছেন, সৌম্য সরকার। লিটন কুমার দাস কোনো পারফরমেন্স নেই, তিনি দলে আছেন, তিনি খেলে যাচ্ছেন,
6 ইনিংসের 4টায় শূন্য করেছেন, 1.5 বছরে কোনো 50 করতে পারছেন না। আর সৌম্য সরকার সবশেষ 12টা ইনিংসে 3টা 50 ইনিংস খেলেছেন, একটা 60+, একটা 70+, একটা 169। তিনি কোথাও নেই, তিনি রংপুর রাইডার্সের সাথে চলে গেছেন খেলতে গ্লোবাল সুপার লিগ। কি ভয়াবহ ব্যাপার। আমি যদি সৌম্য সরকার থেকে আরেকজনে ফিরে আসি, নুরুল হাসান সোহান, যখন তিনি বাদ পড়েছিলেন এই ক্রিকেটারের ওয়ানডেতে এভারেজ ছিল 82। আই এম নট কিডিং, নট প্রাঙ্কিং। আচ্ছা, ওইটা বাদ দিলাম, ডোমেস্টিক ক্রিকেট থেকেই তো আলটিমেটলি আপনি রিপ্লেস করবেন যিনি ন্যাশনাল টিমে খারাপ করছেন তার জায়গা, রাইট? আমি একটু সোহানের পারফরমেন্সটা বলি। বাংলাদেশ এই দলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি যে রানস গুলো করেছেন 48, 107 and 27, 12, 112, অপরাজিত 20, 97, 24, 15, অপরাজিত 100। যেই ক্রিকেটার সবশেষ 10টা ম্যাচের মধ্যে 3টা সেঞ্চুরি মেরেছেন, একটা অর্ধশতক করেছেন, সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি যোগ্য বিবেচনা করছেন না। বাংলাদেশের নো ডাউট আনডাউটেডলি বেস্ট এভার কিপার যদি সোহান রেগুলার চান্স পান তিনিই হবেন, কোনো ডাউট নেই। এখনো অনেকে তাকেই মনে করে। সেই পার্টিকুলার ক্রিকেটার যখন আমার মিডল অর্ডার ফোকলা, তখন আমি ওপেনার নিচ্ছি 5 জন আর সোহানকে আমি নিচ্ছি না। আমি সংবাদ সম্মেলনে বলছি যে তার কিছু ইনজুরি কনসার্ন রয়েছে, আবার তাকে আমি অ্যালাউ করছি টু প্লে ফর দ্য গ্লোবাল সুপার লিগ। ইনজুরি কথা বা ওই ব্যাখ্যাটা আমি যেদিন দিলাম তার পর দিন সোহান 97 করেছে চট্টগ্রামে। তার মানে আমি খেলা দেখি না? যেই খেলা টেলিভিশনে টেলিকাস্ট হয় নানা অ্যাঙ্গেলে, 30টা 40টা ক্যামেরাতে টেলিকাস্ট হয়, স্লো মোশনে দেখা যায়, ডিআরএস নিলে বারবার দেখা যায়, যেই খেলা বাসায় বসে সুন্দরভাবে টিভি সেটে আপনি দেখতে পারেন, সেই খেলা দেখার জন্য গাজী আশরাফ হোসেন লিপুরা চলে এসেছেন কলম্বোতে বিজনেস ক্লাসের ফ্লাইটে করে, রাইট? আর সেই মানুষগুলোই যে খেলাটা দেখার দরকার, যেটা আপনি এত অ্যাঙ্গেল কোথাও দেখতে পাবেন না ডোমেস্টিক ক্রিকেট, আপনাকে গিয়েই দেখতে হবে ওখানকার সিচুয়েশনটা কি, সেটা তারা দেখতে যান না। কি ভয়াবহ একটা অবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্রিকেট, চিন্তাও করা যায় না। লিটন কুমার দাস নাম্বার 4, আপনি ভেবে দেখুন যে পরের ম্যাচে যদি তাকে ড্রপ করা হবে, হু উইল বি নাম্বার 4? দ্যাট ইজ দ্য মোস্ট রিলেভেন্ট কোয়েশ্চেন। আপনি কাউকে প্রপার মিডল অর্ডারে ব্যাট করার জন্য পাবেন না, কজ দেয়ার ইজ নো অপশন। একটা দল একটা ইন্টারন্যাশনাল ট্যুরে আছে, বাংলাদেশের একটা মিডল অর্ডারের বিকল্প কেউ নেই। এই ঘটনা ঘটিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপুরা। 30 বছর 40 বছর আগে যেভাবে তারা ক্রিকেট খেলতেন, সেই ধারণা থেকে দল আজকে তৈরি হয়, সেই ধারণা থেকে আজকে দল নির্মাণ করা হয়, স্কোয়াড দেওয়া হয়, 11 সাজানো হয়। সিলেক্টরদের কাজ যেটা, সেটা হচ্ছে স্কোয়াড দেয়া। 11-এ কারা আছে সেই খেলা দেখার জন্য সিলেক্টর আজকে কলম্বোতে চলে আসেন। কোনোভাবে এটা হতে পারে? খেয়াল করে দেখবেন গাজী আশরাফ হোসেন লিপু তিনি যেই কন্ডিশনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হয়েছেন, সেটা হচ্ছে তিনি ডিরেক্টররা যেই ধরনের ফ্যাসিলিটিস পান সেটা পাবেন। মানে পার ডে অ্যালাউন্স যেটা, সেটা হচ্ছে ডিরেক্টরদের সমান হতে হবে। তার স্যালারিটা হচ্ছে, আমরা যতটুকু জানি বিভিন্ন রিপোর্ট হয়েছে, 3 লাখ প্লাস, রাইট? যেই মানুষটা বাংলাদেশ দলের সাথে ট্রাভেল করেন, সারাক্ষণ থাকেন, কিছুদিন আগে স্ট্রোকও করেছিলেন মাইনর, নাফিস ইকবাল খান, তার স্যালারি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে 1 লাখ টাকা। জীবন পানি করে দিচ্ছেন, 1 লাখ টাকায় সন্তুষ্ট থাকতে হয়। আজকাল ওই যে ইজি বাইক যারা চালায় না, টেসলা যারা চালায় ঢাকা শহরে, তারাও 50,000 ইনকাম করে। নাফিস ভাই যদি 2টা টেসলা কিনে ফেলতেন, তাহলে তার 1 লাখ টাকা অটো আসতো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বড় একটা দায়িত্ব নিয়ে, ঝুঁকি নিয়ে, প্রেশার নিয়ে এখানে কাজ করার কোনো দরকার ছিল না। কি একটা সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি। আমরা কখনো ভাবি না যে আলটিমেটলি আমাদের ক্রিকেটটা কোন পথে। আমরা কখনো ভাবি না যে আমাদের ক্রিকেটাররা যারা পারফর্ম করছে, ঘরোয়া ক্রিকেট খেলছে, যারা ওই জায়গাটা ডিজার্ভ করে যে তাদেরকে কল করা হবে, যখন আমরা লিটন কুমার দাসদেরকে একটার পর একটা সুযোগ দিই, যখন আমরা ফোকলা মিডল অর্ডার তৈরি করি, যখন আমরা একটা স্কোয়াডের মধ্যে 5টা ওপেনারকে নিয়ে নিই, যখন আমরা লিটনকে বাদ দিলে কাকে খেলাবো সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই না, ঠিক তখন আমাদের সিলেকশন প্যানেলের সদস্যদের দল করার থেকে ট্যুর করার প্রবণতা যে বেশি। তোরা যে যা বলিস ভাই, আমার বিদেশ সফর চাই, এটাই তো প্রমাণিত হয়ে যায়। আজকে আমাকে অনেকে খারাপ বলবে, অনেকে উল্টাপাল্টা বলবে, বাট এন্ড অফ দ্য ডে দিস আর দ্য রিয়েলি বিটার ট্রুথ। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে গতকালকের ম্যাচে কি ঘটেছিল। অবশ্যই আপনারা রিয়াসাত হোসেন ভাইয়ের মুখ থেকে খুঁটিনাটি বিষয় বিস্তারিত জানলেন। এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম খেলার আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।